আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2022-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এখানে কি বলছে দেখো তো, এ আর বি যেটা চিহ্নিতকরণ করছে হচ্ছে পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ। এখন পুংজনন কোষ বলতে হচ্ছে গ্যামেট বুঝায়, অর্থাৎ এক সেট ক্রোমোজোম থাকে যে জনন কোষগুলাতে। গ্যামেটগুলা এখন মিলিত হয়ে দেখো জাইগোট তৈরি করছে। এখন দুইটা গ্যামেট মিলিত হয়ে যে জাইগোট তৈরি করে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে নিষেক প্রক্রিয়া। তার মানে এই জায়গায় হচ্ছে নিষেক সম্পন্ন হয়েছে। এরপরে দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে। ফিটাস কি, মানব প্রজননে পিটুইটারি গ্রন্থির গুরুত্ব ব্যাখ্যা করো। গ নাম্বারে বলছে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে বীজ সৃষ্টির প্রক্রিয়া, তার মানে স্ত্রী জনন কোষ যেটা, অর্থাৎ স্ত্রী গ্যামেট তৈরির প্রক্রিয়াটা মেগাস্পোরোজেনেসিস, এই প্রক্রিয়াটা এখানে তোমার ব্যাখ্যা করা লাগবে। এরপরে কি বলছে যে উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতের টিকে থাকার নিয়ামক, অর্থাৎ প্রক্রিয়াটা কি ছিল আমরা বুঝতে পারছিলাম, দুইটা গ্যামেট মিলনের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিষেক প্রক্রিয়া। এখন নিষেক প্রক্রিয়াটা জীবজগতের টিকে থাকার নিয়ামক, হ্যাঁ অবশ্যই এটা একটা মানে সঠিক তথ্য, যেটা হচ্ছে আমাদেরকে এখন বিশ্লেষণ করা লাগবে। এখন দেখো ডান দিকে তোমাদের জন্য প্রশ্নগুলো বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার। বা যেহেতু ক নম্বরে 1 নম্বর বরাদ্দ, এখানে হচ্ছে আমরা একটা জ্ঞানমূলক চরণ লিখবো। ক্ষয়ের জন্য যেহেতু 2 নম্বর বরাদ্দ, এখানে হচ্ছে তোমাকে 2টা প্যারা লেখা লাগবে। প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, পরেরটা হচ্ছে অনুধাবনমূলক। গ আর ঘতে দেখো 3 আর 4 নম্বর বরাদ্দ, তার মানে তোমাকে এখানে হচ্ছে ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে। দেখো উনারাই বলছে বর্ণনা করো, বিশ্লেষণ করো, তার মানে বেশি নাম্বারের জন্য বেশি কথাবার্তা লেখা লাগবে। চলো আমরা যদি এখন উত্তরে যাই, ফিটাস কি জিনিস। ফিটাস হচ্ছে তোমার 8 সপ্তাহ বয়সের ভ্রূণকে ফিটাস বলে। আরও কিছু বৈশিষ্ট্য যদি আমি বলি, ওই 8 সপ্তাহ বয়সে যে ভ্রূণটা থাকে অর্থাৎ ফিটাস যেটা, ওইটাতে তোমার সবগুলো অঙ্গাণু বলতে হাত পা এগুলো সৃষ্টি হয়ে যায়। মানে তুমি যদি ওকে বাইরে থেকে দেখো একটা স্ট্রাকচার বুঝতে পারবা যে কোন জীবের ভ্রূণ, ওইটা হচ্ছে একটু বোঝা যায়, কিন্তু ওগুলো হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র থাকবে। অর্থাৎ হাত পায়ের মানে মুকুলের মতো অঙ্গাণুগুলো সৃষ্টি হবে, এরপরে কিন্তু হচ্ছে ওই পূর্ণাঙ্গ পাবে না, মানে এখনো ছোট অবস্থায় থাকবে, ওইটাকে হচ্ছে ফিটাস বলবো। এরপরে খ নম্বরে আমাদের কি বলছে, মানব প্রজননে পিটুইটারি গ্রন্থির গুরুত্ব। এখন পিটুইটারি গ্রন্থি হচ্ছে একটা আমাদের মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম একটা গ্রন্থি, কিন্তু এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্রজননে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো কি কি কাজ করে। এখান থেকে যে হরমোনগুলো আমরা পাই, সোমাটোট্রপিন, গোনাডোট্রপিন, এই হরমোনগুলা জনন গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ আর কাজ নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে মাতৃদেহের স্তন গ্রন্থির বৃদ্ধি আর দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে। কি জন্য? কারণ হচ্ছে আমরা জানি যে মানব যে ভ্রূণগুলো মানে মানুষের মানে স্তন্যপায়ী প্রাণীরা হচ্ছে মায়ের দুধ পান করে হচ্ছে বড় হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে পুষ্টি উপাদানগুলো পায়। তাহলে হচ্ছে মাতৃদেহের স্তন গ্রন্থির বৃদ্ধি আর দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করবে পিটুইটারি গ্রন্থি। আবার জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করবে। জরায়ু যেটা ভিতরে হচ্ছে তোমার ভ্রূণটাকে ধারণ করবে মা, ওইখানে হচ্ছে মায়ের জরায়ুর সংকোচন হচ্ছে নিয়ন্ত্রণ করবে। তাহলে দেখো প্রজননের জন্য এই কাজগুলো গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থিটা করে থাকে। তাহলে ওই কাজগুলো আমরা বুঝতে পারছি। এরপরে মানব আরেকটা কথা বলি, পিটুইটারি গ্রন্থি বলতে হচ্ছে এখান থেকে হরমোন নিঃসৃত হবে, মানে হরমোন হচ্ছে মেইনলি এই কাজগুলো করে। পিটুইটারি গ্রন্থি থেকে, গ্রন্থি হচ্ছে এরকম একটা নালীবিহীন গ্রন্থি, এটা হচ্ছে মেইনলি নালীবিহীন যেহেতু, তার মানে এখান থেকে হচ্ছে হরমোনটা চলাচলের কোনো নালী থাকবে না, ওইটা হচ্ছে রক্ত অথবা লসিকার মাধ্যমে প্রবাহিত হবে। তাহলে ওখান থেকে ওই পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হবে, ওরা হচ্ছে তোমার প্রজননে যে সাহায্যগুলো করে ওইগুলোই হচ্ছে আমরা এখানে বললাম। এরপরে গ নাম্বারে আমাদের বলছে হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এখানে বর্ণনা করা লাগবে। চলো আমরা যদি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি দেখি, তোমাকে আমি হচ্ছে চিত্র থেকে প্রথমে বুঝাই, এরপরে হচ্ছে কথাগুলা যে তুমি যদি বুঝতে পারো তাহলে কথাগুলো তুমি নিজেই লিখতে পারবা। দেখো এই জায়গায় প্রথমে হচ্ছে ভ্রূণপোষক কলা, যার ভিতরে একটা কোষ আকারে তুলনামূলক বড়। এখন এই যে বড় কোষটা, এটাতে হচ্ছে মিওসিস বিভাজন ঘটবে। এখন আমরা জানি যে মিওসিস বিভাজন যেখানেই ঘটে ওখানে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয়। তাহলে এই ভ্রূণপোষক কলায় একটি কোষ আকারে তুলনামূলক বড় হবে, যেটা মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য কোষ তৈরি করছে। এই 4টা অপত্য কোষের ভিতর থেকে 3টা কোষ হচ্ছে নষ্ট হয়ে যাবে আর একটা কোষ হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হবে, সর্বনিম্ন কোষটা। এখন তুমি বলতে পারো যে এগুলা কেন নষ্ট হয়ে যাবে। এখান থেকে যে সর্বনিম্ন যে ছোট কোষটা মানে সর্বনিম্ন কোষটা কিন্তু আকারে বড় থাকে, কিন্তু হচ্ছে সবার শেষে হয় ও ছোট কোষ। এখন এই
ছোট ভাইটা কি করে, একটা বিষাক্ত কেমিক্যাল ক্ষরণ করে, যার জন্য বড় ভাইগুলো মারা যায়। এখন ও নিজে নিজে পুষ্টি শোষণ করে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকে। দেখো ওর ভিতরে একটা নিউক্লিয়াস ছিল, পরবর্তীতে এই বিভাজনে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াস হয়েছে। এই দুইটা নিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে চারটা থেকে আটটা। এখন যখন এটা বিভাজিত ওই দুইটা নিউক্লিয়াস হবে, তখন ওই দুইটা নিউক্লিয়াস কিন্তু মেরুতে যে অবস্থান করতেছে। দেখো ওই যে একটা উপরের মেরুতে একটা নিচের মেরুতে, তার মানে উপরে নিচে উত্তর দক্ষিণ মেরুতে অবস্থান করার পরে এই জায়গায় আবার বিভাজন হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা কোষ সৃষ্টি হয়েছে। তাহলে দুই মেরুতে চারটা কোষ যখন অবস্থান করতেছে, এখন ওই মেরু থেকে একটা করে কোষ হচ্ছে আবার কেন্দ্রে চলে আসবে। দেখো একটা দুই মেরুতে তিনটা কোষ, একটা করে কোষ হচ্ছে কেন্দ্রে চলে আসছে। কেন্দ্রে আসার পরে এই জায়গার যে স্ট্রাকচারটা, এখানে কিন্তু কাজ শেষ। এখন দেখো উপরের দিকে যে তিনটা কোষ আছে, এই তিনটা কোষকে আমরা বলবো হচ্ছে প্রতিপাদক কোষ, আর নিচের দিকে যে তিনটা কোষ, ওই তিনটাকে একসাথে বলবো হচ্ছে গর্ভযন্ত্র। এখন নিচের দিকে উপরের দিকে বলতে, যে দিকে হচ্ছে তোমার ভ্রূণথলির যে দিকে হচ্ছে রন্ধ্রটা থাকবে, ওই দিকটাকে হচ্ছে আমরা নিচের দিকটা বলবো। রন্ধ্রের দিকের তিনটা কোষ হচ্ছে গর্ভযন্ত্র, আর রন্ধ্রের বিপরীত দিকের কোষ তিনটা হচ্ছে তোমার প্রতিপাদক কোষ। আর কেন্দ্রে যে নিউক্লিয়াস দুইটা আসছিল, ওই দুইটাকে হচ্ছে আমরা একসাথে বলবো যে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এখন গর্ভযন্ত্র যেটা, এই যে এখানে ছিল, গর্ভযন্ত্রের ভিতরে মাঝখানে একটা কোষ হচ্ছে আকারে তুলনামূলক বড় হয়, এই বড় কোষটাকে হচ্ছে ডিম্বাণু বলবো। তাহলে ডিম্বাণু হচ্ছে তোমার স্ত্রী গ্যামেট, ডিম্বাণু সৃষ্টির মাধ্যমে আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পন্ন হয়ে গেছে। এখন আমি তোমাকে যে কথাগুলো বলছি না, এই কথাগুলোই হচ্ছে এখানে বর্ণনা ভিতর আছে। দেখো তো উৎপত্তি এখানে কি বলছে, ভ্রূণপোষক কলায় ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়, এই বড় কোষটা থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হবে। এরপরে সর্বনিম্ন কোষটি ছাড়া বাকি তিনটি কোষ বিনষ্ট হয়ে যাবে। এরপরে বড় কোষটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভ্রূণথলি গঠন করবে। তারপরে ভ্রূণথলি গঠন করার পর ওখানে নিউক্লিয়াসটা বিভাজিত হবে। নিউক্লিয়াস বিভাজিত হয়ে একটি থেকে দুটি থেকে চারটি নিউক্লিয়াস তৈরি হবে। তারপরে নিউক্লিয়াসগুলো হচ্ছে মেরুতে যায় হচ্ছে সজ্জিত হবে, উপরে তিনটা, নিচে তিনটা, মাঝখানে দুইটা। তাহলে এইভাবে হচ্ছে ওই যে নিচের দিকে যে তিনটা, ওই তিনটা কোষ হচ্ছে গর্ভযন্ত্রের, মাঝখানে কোষটা হচ্ছে ডিম্বাণু। আমরা ডিম্বাণু পেয়ে গেছি, আমাদের কাজ শেষ, সেখানে আর কোনো কথা বলা লাগবে না। এরপরে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি শেষ হওয়ার পরে আমাদেরকে কি বলছে, উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতে টিকে থাকার জন্য নিয়ামক, মানে হচ্ছে নিষেক প্রক্রিয়াটা। এখন দেখো গ্যামেট যে আমরা পাইলাম, পুং গ্যামেট কিভাবে সৃষ্টি হয়, স্ত্রী গ্যামেট তো আমরা গ নাম্বারে তৈরি করলাম, ঠিক আছে। এরপরে পুং গ্যামেট যেটা, পুং গ্যামেট তুমি পাবা হচ্ছে পরাগরেণু থেকে। পরাগরেণু ভিতরে ওইখানে যে নিউক্লিয়াসটা, ওটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। ওই দুইটা নিউক্লিয়াসের ভিতরে একটা থাকবে আকারে বড় আর একটা ছোট। ছোট কোষটা হচ্ছে জেনারেটিভ কোষ, ওই ছোট কোষটা বিভাজিত হয়ে তোমার হচ্ছে পুং গ্যামেট তৈরি করবে। এখন তুমি পুং গ্যামেটও পাইলা, স্ত্রী গ্যামেট আমরা গ নাম্বারে পাইছি। এখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট যখন মিলিত হবে, ওই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা নিষেক। আর নিষেকের ফলে জাইগোট তৈরি হবে। এখন নিষেক সম্পন্ন হইলে তোমার ওই জায়গায় ফলের উৎপত্তি ঘটবে। কিভাবে, গর্ভাশয় ও এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশগুলো সহ পরিপুষ্ট হবে। পরিপুষ্ট হয়ে হচ্ছে তোমার ফল তৈরি করবে। আর ফলের ভিতরে যে ডিম্বকটা থাকবে, ওই ডিম্বক হচ্ছে বীজে পরিণত হবে। এখন আমরা যখন গাছ লাগাই তখন কি করি, মাটিতে বীজটা বপন করি না? তাহলে ওই বীজটাই হচ্ছে আমাদের লাগবে ও নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করার জন্য। তাহলে এই বীজ এখানে হচ্ছে আমরা পেয়ে গেলে, তাহলে তো উদ্ভিদ যে টিকে থাকতে হবে, অর্থাৎ জীবজগতে উদ্ভিদ প্রক্রিয়াটি জীবজগতে টিকে থাকে, অর্থাৎ উদ্ভিদ আরেকটা উদ্ভিদ সৃষ্টি হলো। এখন উদ্ভিদ আবার গুরুত্বপূর্ণ কি জন্য, মানে উদ্ভিদ যে পাইছো, এটা তো উদ্ভিদ একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হয়েছে, কিন্তু জীব জগতের টিকে থাকার জন্য এটা কি জন্য। এখন উদ্ভিদগুলো আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তুমি হচ্ছে খাদ্য পাবা, কারণ প্রাণীরা হচ্ছে হেটারোট্রফিক বা পরভোজী, যারা খাদ্যের জন্য অন্য জীবের উপর, অর্থাৎ উদ্ভিদ, সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে। এখন সবুজ উদ্ভিদ যখন তোমাকে খাদ্যের যোগানটা দিবে, ওইটা দিয়ে হচ্ছে পুরো প্রাণীকুল খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতেছে। আবার খাদ্য ছাড়া ওখানে বাসস্থান, তারপরে ঔষধ, এইগুলোর জন্য হচ্ছে আমরা উদ্ভিদের উপর নির্ভর করতেছি। তার মানে উদ্ভিদটা আমাদের দরকারি। এখন খাদ্যটা তুমি যখন গ্রহণ করলা, ওই খাদ্যটা আবার জারিত হওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন, যে অক্সিজেনটা আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে আমরা পাচ্ছি। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ যদিও শর্করা তৈরি করা, তবুও আমরা ওখান থেকে হচ্ছে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন পাচ্ছি। এখন তোমার খাদ্যও তুমি উদ্ভিদ থেকে পাইলা, খাদ্যটা ভাঙার জন্য যে অক্সিজেন প্রয়োজন, ওইটাও তুমি উদ্ভিদ থেকে পাইলা। তার মানে উদ্ভিদটা হচ্ছে দরকারি জীবজগৎকে টিকিয়ে রাখার জন্য। আবার হচ্ছে তোমার যে আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করার জন্য এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া।
সালোক সংশ্লেষণের ফলে অক্সিজেন আমাদেরকে দান করে, আবার কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, আবার সালোক সংশ্লেষণের থেকে যে খাদ্যটা পাইছি ওই খাদ্যটা জারিত হয়ে যখন শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়, এর পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওই কার্বন ডাইঅক্সাইড আমরা বায়ুমণ্ডলে ত্যাগ করি। তার মানে তুমি বুঝতে পারতেছো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ভারসাম্যটা বজায় থাকতেছে এই প্রক্রিয়াটার মাধ্যমে। এই প্রক্রিয়াটা কারা সম্পন্ন করতেছে? উদ্ভিদ সম্পন্ন করতেছে। তার মানে যে উদ্ভিদ যে প্রজনন মানে নিষেক প্রক্রিয়ায় আমরা একাধিক উদ্ভিদ তৈরি করতে পারবো। মানে নিষেক প্রক্রিয়ার কিছু ধাপ পরে বীজ যখন পাবো, ফল তৈরি হবে, ওখান থেকে আমরা ওই যে ফলটা আবার প্রাণীকুলের জন্য প্রয়োজন, আবার বীজটা হচ্ছে তোমার পরবর্তীতে অন্য একটা উদ্ভিদ তৈরি করার জন্য প্রয়োজন। তাহলে এই নিষেক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ সৃষ্টি হবে, উদ্ভিদটা পরবর্তীতে সালোক সংশ্লেষণ ওর শারীরবৃত্তীয় কার্যাবলীগুলো সম্পন্ন করবে। এর মাধ্যমে হচ্ছে মানে পুরা জীব জগৎটাই হচ্ছে এভাবে কানেক্টেড থাকে একজন আরেকজনের সাথে। তার মানে আমরা বলতে পারতেছি যে নিষেক প্রক্রিয়াটাও এর ভিতরে হচ্ছে দরকারি একটা প্রক্রিয়া। যদি নিষেক সম্পন্ন না হইতো তাহলে তো উদ্ভিদ মানে বংশবৃদ্ধি করতে পারতো না। উদ্ভিদ যদি সৃষ্টি না হইতো তাহলে ওই শারীরবৃত্তীয় কার্যক্রমগুলো কে করতো, আর আমরা শক্তি পাইতাম কিভাবে, খাদ্য পাইতাম কিভাবে, মানে অন্য যে নির্ভরশীল করার জন্য যে নির্ভরশীল হওয়ার কারণ যেগুলো, ওগুলা আমরা কিভাবে ফুলফিল করতাম। তাহলে তুমি বুঝতে পারতেছো যে প্রক্রিয়াটা জীবজগতে টিকে থাকার নিয়ামক। তার মানে হ্যাঁ, নিষেক প্রক্রিয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন এভাবে আমি যে তোমাকে বুঝাই বললাম, এভাবে সঠিক ইনফরমেশন দিয়ে যদি তুমি পরীক্ষার খাতায়ও রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউ যে তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কি হবে, তুমি তোমার যে কোনো পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা, উদ্দীপকের প্রশ্নে কি চাইছে ওই এক্স্যাক্ট উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাই।